আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমরা শুধু ফিজিক্স দেখব। অ্যান্ড ফিজিক্সে হচ্ছে আজকে আমরা ওয়ার্কশিট 2-তে যে বাকি ম্যাথগুলো ছিল সেগুলো দেখব। অ্যান্ড যদি টাইম থাকে তাহলে আমরা ওয়ার্কশিট 2-এরও কয়েকটা ম্যাথ দেখাবো। সো আমরা স্টার্ট করি। এটা হচ্ছে ওয়ার্কশিট 1-এর ওয়ার্কশিট 1 ওয়ার্কশিট 1-এর হচ্ছে আমরা 23 নাম্বার দিয়ে স্টার্ট করব। তো আমি সার্কিটটা এখানে ড্র করব অ্যান্ড তোমরাও সাথে সাথে ড্র করো, অথবা তুমি চাইলে পরেও ড্র করতে পারো ওয়ার্কশিট থেকে। তো এখানে আমাদেরকে একটা সার্কিট দেওয়া আছে অ্যান্ড বলা হয়েছে যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড কারেন্ট বের করতে হবে। তো সার্কিটটা দেখতে কীরকম, এখানে একটা ব্যাটারি আছে, আর এইদিকে হচ্ছে একটা নোড আছে এ, অ্যান্ড এখানে হচ্ছে একটা রেজিস্টার আছে, তারপর এখানে আরেকটা নোড, তারপর এখানে আরেকটা রেজিস্টার, তারপর এদিকে একটা কানেকশন, এখানে একটা নোড, অ্যান্ড এদিকে আরেকটা রেজিস্টার, তারপর এখানে আরেকটা রেজিস্টার, অ্যান্ড দেন হচ্ছে এখানে আরেকটা রেজিস্টার, অ্যান্ড দেন এদিকে আরেকটা রেজিস্টার। তো এই নোডটার নাম হচ্ছে এ, এই নোডটার নাম হচ্ছে সি, এই নোডটার নাম হচ্ছে বি। ঠিক আছে? আর এই রেজিস্টারটা হচ্ছে 12.5। আচ্ছা, আমার ভয়েস শুনতে সমস্যা হলে আমাকে একটু বলবা। এটা হচ্ছে 12.5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 5 ওহম, তারপর এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, অ্যান্ড এই নোটটার নাম হচ্ছে এন। আর এখন আমাদেরকে বলছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন আর এ বি বের করো, মানে এই নোড আর এই নোডের ভিতর বের করো। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস বলা আছে যে ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট। তো আমাদের ফার্স্ট অফ অল এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, অ্যান্ড অলসো সেইটা ইউজ করে আমাদের এখানে কারেন্ট বের করতে হবে। ঠিক আছে? যে টোটাল কারেন্ট কতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে এই ব্যাটারি দিয়ে। অ্যান্ড এইখানে আমরা আরেকটা জিনিস দেখি যে এটা কোশ্চেনই দেওয়া, সেটা হচ্ছে যে এই নোটটা যদি এ হয় তাহলে এইটাও নোট এ, আর এই নোটটা যদি বি হয় তাহলে এইটাও নোট বি। রাইট? এখানে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, সো এগুলো সব হচ্ছে নোট বি। ঠিক আছে? তো এখন আমাদের এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, অ্যান্ড অলসো কারেন্ট কত সেটা বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করব? তো এখানে দেখো, আমরা কিন্তু একটা ওয়াই ডেল্টা বা একটা ব্রিজ টাইপের স্ট্রাকচার দেখতেছি এই জায়গায়। দেখো, এই যে দুইটা রেজিস্ট্যান্স, মাঝখানে একটা কানেকশন, আবার এই দুইটা রেজিস্ট্যান্স, বাট তারা স্যাডলি ওয়াই ডেল্টার সরি তোমার হুইটস্টোন ব্রিজের মতো একটা স্ট্রাকচার দেখতেছি। বাট হুইটস্টোন ব্রিজে আমরা যেরকম দেখছিলাম বা ওই কন্ডিশনটা অ্যাকচুয়ালি ফুলফিল করে না। এখানে 10 টু যা 20, বাট এটা অ্যাকচুয়ালি 12.5-এর অন্য কোনো একটা মাল্টিপল। তো এটা অ্যাকচুয়ালি তোমার উইথস্টোন ব্রিজ দিয়ে করা যাবে না, সো আমাদের এটা হচ্ছে ওয়াই ডেল্টার হেল্প নিয়ে করতে হবে, বিকজ এখানে উইথস্টোন ব্রিজ যেহেতু কাজ করতেছে না, সো আমরা ওয়াই ডেল্টা বা ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন ইউজ করে এটা করব। সো কীভাবে করা যায় এটা? তো আমরা যে কোনো একটা ওয়াইকে ডেল্টা বানাই, অথবা যে কোনো একটা ডেল্টাকে হচ্ছে ওয়াই বানাই। ঠিক আছে? আইডিয়া হচ্ছে আমরা যে কোনো একটা ওয়াইকে ডেল্টা বানাবো, অথবা যে কোনো একটা ওয়াই ডেল্টাকে ওয়াই বানাবো। তো এখানে একটা ওয়াই দেখা যাচ্ছে, ওয়াইটা হচ্ছে এইখানে দেখো একটা ওয়াই আছে, সো আমরা এটাকে ডেল্টা বানাইতে পারবো। তো সেই ডেল্টাটা বানানোর জন্য আমি সার্কিটটা আবার একটু রিড্র করব, মানে জাস্ট এই সার্কিটটাই এখানে কপি করে রাখবো, বাট আমরা এখানে হচ্ছে ওই ওয়াইটাকে ডেল্টাতে কনভার্ট করে ফেলবো। তো যেটা করব সেটা হচ্ছে এই যে ওয়াই নেটওয়ার্কটা আছে এটা মুছে দিব, বিকজ এখানে আমরা এখন একটা ডেল্টা বসাবো, অথবা
মুছে না দিয়ে আমরা এক কাজ করতে পারি, ধরো এটা জাস্ট ডট ডট দিয়ে দিলাম, তারপর মুছতেছি। সো এখানে একটা ওয়াই নেটওয়ার্ক, তো আমরা এটাকে ডেল্টা বানাবো। তো ওয়াই টু ডেল্টা বানানোর আমরা ফর্মুলা শিখে আসছিলাম যে এখানে আমরা অ্যাকচুয়ালি ডেল্টা টু ওয়াইও করতে পারি। যেমন এইখানে এই যে একটা ডেল্টা দেখা যাইতেছে, দেখো এটা কিন্তু একটা ডেল্টা, ঠিক আছে, এই যে একটা ট্রায়াঙ্গেল এরকম। তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল কেন বলতে পারতেছি, বিকজ এই দুইটা নোট তো সেম। তো আমরা আসলে এটাকে এইভাবে চিন্তা করতে পারি, তো ডেল্টা থেকে ওয়াইতেও নেওয়া যায়, তখন এটা দেখতে এরকম কিছু একটা হবে। ওকে, বাট খুব একটা ইউজফুল কিছু হয়তো পাবো না, বাট অথবা পাওয়া যেতে পারে। আমি এখানে ডেল্টা ওয়াই থেকে ডেল্টা বানাবো। তো ওয়াই থেকে ডেল্টার ফর্মুলা কি ছিল, যে আমাদের যদি এরকম একটা ওয়াই নেটওয়ার্ক থাকে, যদি একটা ওয়াই নেটওয়ার্ক থাকে, তখন হচ্ছে আমরা প্রত্যেক দুইটা মানে এভাবে করতাম যে প্রত্যেক দুইটা মাল্টিপ্লাই আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ, এরকম একটা ফর্মুলা ছিল। ডিভাইডেড বাই হচ্ছে আমরা যেই ডেল্টাটা বের করতে চাইতেছি সেইটার অপোজিটে যেই রেজিস্টারটা আছে সেইটার ভ্যালু দিয়ে ডিভাইড করতাম, রাইট? এরকম একটা ফর্মুলা ছিল। আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। ওয়াই ডেল্টার ফর্মুলা একটু মুখস্থই রাখা লাগে, বিকজ সবসময় ডিরাইভ করে দেখা পসিবল না এটা। তো এইখানে যে নোটটা বসবে, এইখানে যে রেজিস্টারটা বসবে এই জায়গাতে, সেইটার ভ্যালু কত হবে আমরা ক্যালকুলেট করি। তো সেটা হবে, দেখো প্রত্যেক দুইটা মাল্টিপ্লাই করে আমরা অ্যাড করব। সো 5 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 20 প্লাস 5 ইন্টু 20 ডিভাইডেড বাই, আমরা হচ্ছে এইখানে বের করতে চাই। সো এটার অপোজিটে যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে 20, সো 20 দিয়ে ডিভাইড হবে। সো আমরা এখানে পাবো তোমার 50 প্লাস 200, 250 প্লাস 100 উইচ ইজ 350, অ্যান্ড 350 ডিভাইডেড বাই 20 এরকম একটা ভ্যালু আসবে। 5 ইন্টু 10 প্লাস হচ্ছে 10 ইন্টু 20 প্লাস 5 ইন্টু 20 ডিভাইডেড বাই হচ্ছে 20। সো অ্যান্সারটা আসবে হচ্ছে 17.5। সো এটা হবে 17.5 ওহমস। সো একটা বসালাম, দেন আরেকটা এখানে। সো ওইটা বসানোর জন্য আমাদের এই জাস্ট এই সবই সেম থাকবে, ডিভাইড করতে হবে ডিফারেন্ট একটা কিছু দিয়ে। তো এইখানেরটা বসাইতে চাইলে আমার হচ্ছে এটার অপোজিটে যে আছে এই যে 10, তাকে দিয়ে ডিভাইড করতে হবে। সো তখন আমরা পাবো 35। সো এটা হবে 35। আর এই জায়গায় একটা বসবে, দ্যাট ইজ এইখানে, ঠিক আছে। ডেল্টাটা কীরকম হবে, এই একটা, এই একটা, এই একটা, এরকম, আর মাঝখানে এটা হচ্ছে ওয়াই। তো এখানে একটা বসবে, সেটা যদি লিখতে চাই এগুলোকে একটু মুছি। এটার ভ্যালু কত হবে, তো এখানে জাস্ট 5 দিয়ে ডিভাইড করতে হবে, বিকজ ওইটা অপোজিটে পড়বে, এখানে এটা অপোজিটে পড়বে 5। তো এটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো 70। ঠিক আছে, 70 ওহমস। তো এখন সার্কিটটা অনেকটা সিম্পলিফাইড হয়েছে। কিভাবে দেখো, এই ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশনের জন্য এই দুইজন প্যারালেলে চলে আসছে, 70 অ্যান্ড 30। সো আমরা ওই দুইজনকে মুছে একটা রেজিস্টার দিতে পারবো এখানে। 70 আর 30 প্যারালেলে থাকলে কত হয়, 21। 70 আর 30 যদি প্যারালেলে দেই 21। এরপর দেখো এইটা দেখতে স্টিল একটু ওয়ার্ড লাগতে পারে, বাট আমরা এটা একটু অন্যভাবে আঁকলে এটা তুমি বুঝতে পারবা কীরকম হবে। দেখো, তো এখানে একটা ব্যাটারি আছে 120 ভোল্ট, অ্যান্ড এই হচ্ছে একটা রেজিস্টার, এই হচ্ছে আরেকটা রেজিস্টার, আর এই দুইটা রেজিস্টারকে আমি দেখো এইভাবে আঁকি, কারণ এটা সেম, আমি ওই সেম নোডের মাঝখানে কিন্তু কানেকশনটা দিচ্ছি। এখানে আঁকলাম, আবার আরেকটা রেজিস্টারকে এখানে আঁকলাম।
এটা হচ্ছে আমাদের এই 15, এটা হচ্ছে 12.5, এটা হচ্ছে 17.5, এটা হচ্ছে 35, আর এদিকে আছে ওভারঅল এই পুরোটার সাথে প্যারালালে আছে হচ্ছে 21। তো এখন এই যে 17.5 আর 12.5 এই দুইটা প্যারালাল, তারপর হচ্ছে 15 আর 35 এই দুইটা প্যারালাল, ওকে, আর দেন ওই পুরোটা হচ্ছে আবার 21 এর সাথে প্যারালাল। সো আমি এই দুইটাকে মুছে 12.5 and 17.5 কে মুছে কত লিখতে পারবো? 12.5 ইনভার্স প্লাস 17.5 ইনভার্স হোল ইনভার্স, which is 7.291. সো আমরা এই দুইটার জায়গায় লিখতে পারবো 7.291 এখানে। জাস্ট 29 লিখলাম। আর 15 আর 35 প্যারালাল আছে। সো প্যারালাল যে এখান থেকেও বোঝা যায়, দেখো 15 আর 35 এর দুইটা এন্ড কমন, সো ওরা প্যারালাল আছে। এখানে একটা কমন মিস্টেক যেটা করে অনেকে, যে এই দুইটা সিরিজে ধরে নেয়, বাট এই দুইটা সিরিজে নাই। ওকে, অ্যাকচুয়ালি এইটা, হ্যাঁ হ্যাঁ বলো। 7.29 এর ওইটা আরেকটু রিপিট করবা? হ্যাঁ, এটা হচ্ছে 12.5 আর 17.5 এর প্যারালাল। তো এটা এরকম ভাবে ক্যালকুলেট করব, 12.5 ইনভার্স প্লাস 17.5 ইনভার্স দেন হোল ইনভার্স। তো এটা আসে 7.2916 বা 7.29। আর 15 আর 35 যদি প্যারালাল থাকে তখন আমরা 15 ইনভার্স প্লাস 35 ইনভার্স হোল ইনভার্স এটা লিখতে পারবো 10.5। সো এই দুইটার জায়গায় আমরা লিখতে পারবো 10.5। আচ্ছা, এখন এই দুইটা আবার সিরিজে আছে। সো এই দুইটা সিরিজে থাকলে আমরা ওই দুইটাকে অ্যাড করে লিখতে পারবো। এটা 120 ভোল্ট, এখানে হচ্ছে দুইটা অ্যাড করলে আমরা পাবো প্লাস 7.29 which is 17.79 17.79 আর হচ্ছে এদিকে 21। অ্যান্ড এই দুইটা ফাইনালি প্যারালাল। সো আমরা এত ইনভার্স প্লাস 21 ইনভার্স হোল ইনভার্স দিয়ে লিখতে পারবো। অ্যান্সার হচ্ছে 9.63। তো আর এ বি হচ্ছে 9.63। আর কারেন্টের পর বের করা খুবই সহজ, I is equal to E by R। সো কারো কি এটাই কোথাও কনফিউশন লাগছে বা কোনো কোশ্চেন থাকলে বলো। ফার্স্টে হচ্ছে তুমি চাইলে এখানে ডেল্টা টু ওয়াই দিয়েও করতে পারতে, এই যে একটা ডেল্টা আছে, অথবা এই আরেকটা ডেল্টা আছে, অথবা এই যে একটা ওয়াই, আরেকটা ওয়াই আছে, এই যে এই একটা ওয়াই। ঠিক আছে, সো তুমি যে কোনো ওয়াই টু ডেল্টা, ডেল্টা টু ওয়াই, যেটা ইচ্ছা করো, তোমার সার্কিট একটু সিম্পলিফাইড হবে। অ্যান্ড এখান থেকে আমরা এখানে আসতে পারি। আচ্ছা, দেন 23 পর এরপর হচ্ছে আমরা 24 নাম্বার ম্যাথটা দেখব। তো আমাদের 24 এর সার্কিটটা কেমন আমি একটু এখানে ড্র করি। আচ্ছা, 24 দেখো, 24 হচ্ছে এরকম। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি নেই, সেটা হচ্ছে তুমি চাইলে এই পুরো ম্যাথটা, মানে তুমি যদি জাস্ট ধরো কারেন্ট বের করতে চাও, তুমি এটা চাইলে কারশফ দিয়েও করতে পারো, অথবা মেশ দিয়েও করতে পারো। এই যে একটা লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, তো চারটা লুপের জন্য চারটা মেশ ইকুয়েশন বা কেসিএল কেভিএল লিখবা। দেন তোমার চারটা কেভিএল, আর হইতেছে এখানে অনেকগুলা কারেন্ট আছে, তো এর জন্য আমরা ওদিকে যাইনি। আর হইতেছে আমার তো সবগুলা ব্রাঞ্চের কারেন্ট বের করতেও বলে নেই, জাস্ট হচ্ছে ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত অ্যান্ড ওভারঅল কারেন্টটা কত, এর জন্য আমরা হচ্ছে জাস্ট সিম্পলি ওয়াই ডেল্টা দিয়ে করে ফেলছি। আমি সামনে একটা ম্যাথ হচ্ছে এরকম কারশফ, মেশ আর হচ্ছে ওয়াই ডেল্টা তিনটা দিয়ে করে দেখাবো।
সরি কারশফ দিয়ে দেখাবো না, মেশ দিয়ে দেখাবো, এটাই তো অ্যাকচুয়ালি কারশফ। আচ্ছা, দেন আমরা এই ম্যাথটাতে আসি। 24, তো এটা দেখতে এরকম যে এখানে একটা ব্যাটারি আছে 240 ভোল্ট। আমরা সব কিন্তু ডিসি ব্যাটারি দিয়ে নিয়ে কাজ করতেছি, এসি না, সবগুলো হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ডিসি ভোল্টেজ। আচ্ছা, তো এখানে হচ্ছে এ নোড, তারপরে এই হচ্ছে বি নোড, এখানে কারেন্ট যাচ্ছে আই, অ্যান্ড এখানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপর এখানে একটা রেজিস্টার আছে, এখানে আরেকটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার, দেন এখানে হচ্ছে আরেকটা রেজিস্টার, আর এখানে একটা। আচ্ছা, তোমাদের ওই যে একটা বড় ম্যাথ দেওয়া হয়েছিল এর আগের ক্লাসে, ওটার অ্যান্সার হচ্ছে 25 ওহমস। তো যাদের অ্যান্সারটা হয়েছে ভেরি গুড, আর যাদের হয় নাই একটু আর একটু ট্রাই করো, অথবা এরপর না পারলে আমাকে ইনবক্সে বলে আমি এটার সলিউশন সেন্ড করে দিব। এটা অ্যাকচুয়ালি অনেকগুলো শর্ট সার্কিট আছে আর হচ্ছে প্যারালাল আছে, অ্যান্ড প্যারালালগুলো অ্যাকচুয়ালি সব সেম ভ্যালু দেওয়া, তো এটা অ্যাকচুয়ালি হাইয়েস্ট 2-3 মিনিট লাগার কথা, মাথায় করে ফেলা যায়। আচ্ছা, তো এখানে আমাদের আর এ বি বের করতে হবে, অ্যান্ড টোটাল কারেন্ট আই বের করতে হবে। তো আর এ বি বের করার জন্য এখানে এই নেটওয়ার্কটা সিম্পলিফাই করতে হবে। তো এই নেটওয়ার্কটা কিন্তু উইথস্টোন ব্রিজের মতো লাগতেছে, মানে ধরো এখানে যদি 1050 থাকতো, আর এখানে যদি 24, আর এখানে ধরো 24x5 থাকতো, তখন এটা উইথস্টোন ব্রিজ হতো, তখন আমাদের কাজ খুবই সহজ, এটাকে বাদ দিয়ে চিন্তা করতাম। বাট এখানে উইথস্টোন ব্রিজ এর ব্যালেন্সড কন্ডিশন পড়ে নেই, তো আমাদের হচ্ছে ওয়াই ডেল্টা দিয়েই করতে হবে, ঠিক আছে? তো এইখানে ধরো আমি ডেল্টা টু ওয়াই দিয়ে করি, একটা তো ওয়াই ডেল্টা দিয়ে দেখাইছি, এবার হচ্ছে ডেল্টা টু ওয়াই করি। ধরো ধরো এইখানে আমি এই ডেল্টাটা সিম্পলিফাই করব, এটাকে ওয়াই বানাবো, ঠিক আছে? তো আমি যদি এই ডেল্টাটা ওয়াই বানাইতে চাই, তাহলে আমি এটাই একটু আবার আঁকি এখানে। তো এখন আমি হচ্ছে উপরের আরে ধরো এখানে ড্র করি, হ্যাঁ। সো আমি হচ্ছে উপরের সরি নিচের যে ডেল্টা আছে সেই ডেল্টাটাকে ওয়াই বানাবো। তো সেটা কীরকম ডেল্টা দেখো, অ্যাকচুয়ালি এই যে এরকম একটা ডেল্টা আছে এখানে, বিকজ এই যে 30 আর 50 এই দুইটা আসলে এইভাবে চিন্তা করলেও একই কথা, রাইট? সো আমরা যে ডেল্টাটা যেভাবে চিন্তা করতেছি, তাহলে ওয়াইটা কীরকম হবে? তো ডেল্টাটা যদি এরকম হয়, ধরো এইটা বাদ আর এটাও বাদ, তো এরকম যদি একটা ডেল্টা থাকে, তাহলে ওয়াই থাকবে এরকম, তাই না? এই তিনটা নোডের মাঝখানে। সো আমরা ওইভাবে এটা ফিগার আউট করি যে কোনটার ভ্যালু কত। তো আমরা এইখানে হচ্ছে একটা রেজিস্টার চিন্তা করলাম, এখানে একটা, আর এখানে একটা। তো এখন ভ্যালুগুলো কীভাবে বের করতে হয়? ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশনের ফর্মুলা ছিল এরকম, যে তোমার হচ্ছে যেটা বের করতে চাও সেইটার, হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলবা? হ্যালো? তোমার ভয়েস আটকা কিছু বলে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো? আচ্ছা দেখো, সো এখানে আমরা ডেল্টা টু ওয়াই এর ফর্মুলা জানি, তো ওইটা অ্যাপ্লাই করতে পারি। তো এটার ফর্মুলা কী ছিল? আমি যদি এইটা বের করতে চাই, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করবো অ্যান্ড ডিভাইডেড বাই তিনটার সাম। সো আমি যদি এইখানেও এইটা বের করতে চাই, এইটা, তাহলে এইটা আর এইটা মাল্টিপ্লাই করবো, উইচ ইজ 20 × 30 ডিভাইডেড বাই তিনটার সাম। তিনটার সাম হচ্ছে 50, 30, 80, 20, 100। তো এটা হচ্ছে তোমার কত হয়? 6, সেটা হবে 6। আর এটা কত হবে? ওইখানে হচ্ছে 30 × 50 করতে হবে,
বিকজ এটা এই দুইজনের মাঝখানে পড়ছে, এইটা আর এইটা। তো এটা আসবে 15। আর এটা আসবে কত, 20 ইন্টু 50 করতে হবে, সেটা আসবে 10। সো এখন আমি ডেল্টা ওয়াই বানায় ফেলছি, তো ডেল্টাটার দরকার নেই বিকজ ওরা হচ্ছে ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা থাকা সেম জিনিস। সো আমরা এটা ডেল্টা নেটওয়ার্কটা মুছে দিলাম, আর এটাও মুছে দিলাম। এখন এটা অনেক সিম্পলিফাইড হয়েছে, যদিও দেখতে একটু কমপ্লেক্স লাগতেছে, বাট এটা অ্যাকচুয়ালি বেশ ইজি। তো কীভাবে করবা, এই দুইটা দেখো সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে। সো আমরা এখান থেকে এটা এভাবে লিখতে পারবো, 24 + 6 এটা হচ্ছে 30। আচ্ছা আমি রিড্র করি, দাঁড়ো। এখানে হচ্ছে 240, তারপর এদিকে 13, এখানে হচ্ছে এটা 30, এই যে 24 + 6 এটা হচ্ছে 30, আর এদিকে হচ্ছে 10 + 10 which is 20, 10 + 10 হচ্ছে 20, আর এদিকে হচ্ছে 15। 30 আর 20 প্যারালাল থাকলে কত পাওয়া যায়, 12 প্রবাবলি। দাঁড়াও আমি একটু দেখে নিই, 30 ইনভার্স প্লাস 20 ইনভার্স হোল ইনভার্স, হ্যাঁ 12। সো এইটা, এই দুইটাকে প্যারালাল চিন্তা করলে, 30 আর 20কে প্যারালাল ধরলে আমরা হচ্ছে এখানে পাবো তোমার 12। সো এই 13 হচ্ছে 12, হচ্ছে 15। আচ্ছা এখন তিনটা সিরিজে আছে, সো আমাদের ওভারঅল অ্যান্সার হচ্ছে, আচ্ছা আমাদের রেজিস্ট্যান্সটা বের করতে বলছে এ আর বি এর মাঝখানে, মানে এই দুইটা নোডের মাঝখানে। সো 13টাও পড়ছে ভিতরে, সো তিনটা মিলে হচ্ছে 40। অ্যান্সার হচ্ছে 40। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 40। অ্যান্ড 40 ওহমস যদি হয় তাহলে কারেন্টটাও বের করতে পারবো এখান থেকে। তাহলে ব্যাটারি থেকে টোটাল কত কারেন্ট বের হবে, সেটা হচ্ছে 240/40 which is 6 অ্যাম্পিয়ার। ওকে, সো কারো কনফিউশন আছে এটাই, বা কোনো কোশ্চেন আছে? সো আমরা পরেরটায় যাই। পরেরটা হচ্ছে 25 নম্বর, ওয়ার্কশিট 2 এর 25 নম্বর। তো 25 নম্বরটাতেও অ্যাকচুয়ালি ওয়াই ডেল্টা, 25 নম্বরটা মনে হয় পারবা তোমরা, আমি দেখি দাঁড়াও। না 25 নম্বরটা আমি করে দিই, এটা একটু ক্যাচ আছে একটা। আচ্ছা সো 25, সো 25-এ এরকম আছে যে এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, আর এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে আরেকটা রেজিস্টার, এখানে আরেকটা, তারপর এখানে একটা, আর এখানে একটা শর্ট সার্কিট। ও আচ্ছা, গতদিন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসছিল যে একটা ম্যাথে, ওইখানে অনেকে ভাবছে যে এটা শর্ট সার্কিট, তো তখন ওইভাবে করলে অ্যান্সার আলাদা আসে। আমি ওইটা আরেকবার একটু অ্যাড্রেস করব, ওইটাতে কয়েকজনের কনফিউশন ছিল, তো আমি এটা দেখাই দেবো আবার। এটা হচ্ছে 30, তারপর এটা হচ্ছে 20, তারপর হচ্ছে এটা 25, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 12। আচ্ছা এইসব, এইখানেও দেখো একটা শর্ট সার্কিট টাইপের আছে, বাট এইসব শর্ট সার্কিট অ্যাকচুয়ালি তোমার ওই সার্কিটের কোনো একটা জিনিস জিরো হয়ে যাওয়া বা ওইভাবে কন্ট্রিবিউট করে না। এই শর্ট সার্কিটগুলো হচ্ছে এই নোটটা আর এই নোটটা সেম, বাট তুমি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চিন্তা করবা, তোমার অ্যাকচুয়ালি এইগুলো কোনো হেল্প করবে না। আমি কেন হেল্প করবে না আমি বুঝাই বলতেছি। মানে তুমি শর্ট সার্কিট চিন্তা ওইভাবে করতেই যাবা না, তুমি চিন্তা করবা যে এইখান থেকে তুমি যদি কারেন্ট পাঠাও,
ঠিক আছে? তুমি এই দুইটা পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো তুমি যদি এখান থেকে কারেন্ট পাঠাও, তো কারেন্টটা এদিকে যাবে, কারেন্ট এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে একটা আসবে, তারপর হচ্ছে এই কারেন্ট এখানে যাবে, এখানে যাবে, তারপর এইটা এদিকে আসবে, এদিকে আসবে, অ্যান্ড এই যে কারেন্টটা, তখন এই কারেন্টটা অ্যাকচুয়ালি এদিকে ডিভাইড হয়ে যাবে, বিকজ তুমি চিন্তা করতে পারো ওর তো এই রাস্তাটা ফাঁকা, তো ওদিক দিয়ে চলে যাবে, এখানে এইগুলো বাদ চলে যাবে, এদিকে যাবে না। বাট চিন্তা করে দেখো, কারেন্ট কিন্তু এদিক দিয়েও যদি যায়, তার কিন্তু আবার এদিকেই আসতে হবে, ঠিক আছে? তো কারেন্ট কিন্তু আগে থেকে জানে না যে ওর তোমার কোন রাস্তাটা দিয়ে গেলে ওভারঅল রেজিস্ট্যান্সটা কম পড়বে, সো এখানে আসলেই কারেন্ট ডিভিশনটা হবে, ঠিক আছে? তো আগের দিনে একটা ম্যাথে এরকম একটা কনফিউশন লাগছিল, তো তুমি অ্যাকচুয়ালি এই সব কেস ওইভাবে শর্ট সার্কিট দিয়ে চিন্তা করতে যাবা না, তুমি হচ্ছে জাস্ট নোট দিয়ে চিন্তা করবা, তাহলে তোমার জন্য এটা ইজিয়ার হবে, ঠিক আছে? অনেকেই যে ভুলটা করে যে কারেন্ট তো এদিক দিয়ে চলে যাবে, তাহলে এই তিনটা রেজিস্টারই বাদ, না, এরকম না। কারেন্টটা যখন এইখানেই আসছে, তখনই সে অ্যাকচুয়ালি এদিকে কিছুটা চলে গেছে, আবার এদিকেও গেছে, এদিকেও গেছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তুমি ওইভাবে শর্ট সার্কিট ধরে এই তিনটাকে বাদ দিয়ে দিলে হবে না, এটা ভুল হবে। আচ্ছা, তো আমরা এটা ফার্স্টে নোটগুলো নেমিং করি, তাহলে আমাদের জন্য সার্কিটটা অনেক ইজিয়ার হবে। তো নোটগুলোর কিভাবে নাম দিব? আহ, এটা হচ্ছে এ, আর এইটা ধরো এটার নাম দিলাম হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা ই হইলে এটাও ই, এটাও ই, এটাও ই, আর এটার নাম দিলাম এফ। আমাদের সবগুলা নোডের নাম দেওয়া শেষ। এখন একটু আমরা এটা চাইলে একটু তোমার ইজি করে আঁকতে পারি, বাট আসলে আমরা যেহেতু নোড অ্যানালাইসিস করতে চাচ্ছি না, নোড অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় সার্কিট খুব একটা সিম্পলিফাইড হয় না, এইখানেও অ্যাকচুয়ালি ওরকমই হবে, দেখা যাবে যে এইরকম একটা স্ট্রাকচারই থাকবে, একটু চেঞ্জ হবে চেহারা, বাট আসলে আমাদের নোড অ্যানালাইসিস আর দরকার নেই, বিকজ এখানে আমরা একটা সুন্দর মতো একটা ওয়াই দেখতে পাইতেছি। তো আমি যদি ওই ওয়াইটাকে ডেল্টা বানাই, তাহলেই অনেকটা সহজ হয়ে যাওয়ার কথা। যেমন এই যে একটা ওয়াই, সো আমরা যদি এই ওয়াইটাকে এরকম একটা ডেল্টাতে কনভার্ট করি, তখন সার্কিটটা, তখন আমি এই যে এইটাকে শর্ট সার্কিট বলে বাদ দিয়ে দিতে পারবো। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, ঠিক আছে? তো এইটাকে ডেল্টা বানাই, সো আমরা এইখানে এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে হচ্ছে ডেল্টা বানাবো। সো দেখতে কিরকম হবে এটা দেখো, ওয়াই থেকে ডেল্টা। তো তুমি চাইলে কোনো একটা ডেল্টাকে ধরে ওয়াই বানাইতে পারো, তোমার ইচ্ছা। এখানে এই ওয়াইটাকে ডেল্টা বানাবো। আচ্ছা, তো ডেল্টাটা দেখতে কিরকম হবে? ডেল্টাটা দেখতে হবে এরকম, এখানে একটা wait, ডেল্টাটা দেখতে হবে এরকম, এখানে একটা থাকবে, এই একটা থাকবে, এই একটা থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ডেল্টা, দেখতে এরকম হবে, আর এখানে একটা রেজিস্টার থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। অ্যান্ড এখন তুমি শর্ট সার্কিটের ব্যাপারে চিন্তা করতে পারো। শর্ট সার্কিটটা অ্যাকচুয়ালি তুমি প্যারালাল ভাবে চিন্তা করবা, আর শর্ট সার্কিটে ভুল না করার ওয়ে হচ্ছে তুমি প্যারালাল সার্কিট দিয়ে চিন্তা করবা, যে এইখানে যখন কারেন্টটা আসবে, তখন কারেন্টটা দেখবে এদিক দিয়ে যাওয়ার দরকারটা কি, আমি এই দিক দিয়ে গেলেই তো শর্ট হয়, রাইট? তো তখন এটা ভ্যালিড, তখন এই শর্ট সার্কিট অ্যাজাম্পশনটা ভ্যালিড। বাট তুমি যদি এইখানেই বলো যে কারেন্টটা তোমার এদিক দিয়ে চলে যাক, এই রাস্তায় যাবেই না, তখন ওইটা ভুল হবে, ঠিক আছে? এই রাস্তায় অ্যাকচুয়ালি যাবে, বুঝা গেছে? সো আবার কারেন্ট এইখান দিয়ে অ্যাকচুয়ালি যাবে, এমন না যে এখান দিয়ে কারেন্ট যাবে না, অবভিয়াসলি যাবে, বাট এদিক দিয়েও যাবে। বাট তুমি যখন ওইটার ইকুইভ্যালেন্ট এরকম একটা ডেল্টা আঁকবা, তখন তুমি একদম শিওর যে এই প্যারালাল, মানে তুমি যখন তখন এইভাবে চিন্তা করবা, এটা একটা রেজিস্টার, এটা আর একটা রেজিস্টার, তো এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে সাম ফাইনাইট ভ্যালু। সো ওই ইনভার্স দিয়ে করলে আলটিমেটলি ওইটা ওই 1/r প্লাস 1/0 হোল ইনভার্স করলে আবার জিরোই আসে। তো তখন তুমি বলতে পারো যে এটা একটা শর্ট সার্কিট। তো শর্ট সার্কিটে ভুল না করার একটা ওয়ে হচ্ছে তুমি ওই যে প্যারালাল কম্বিনেশন হিসেবে চিন্তা করবা, যেটা কি প্যারালালে জিরো হইতো। যেমন এখানে কি এটা প্যারালালে আছে আদৌ? না, এইটা প্যারালালে আছে, বাট এই পুরোটার সাথে,
সো এটা আরো কমপ্লেক্স, তো আমরা ওদিকে যাচ্ছি না, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের এইটা একটা ভ্যালিড শর্ট সার্কিট। তো আসলে এইটা কষ্ট করে বের করারই দরকার নেই আমাদের, ডেল্টা ওয়াই টু ডেল্টা যখন করব এটা কষ্ট করে বের করার দরকার নেই, বিকজ ওইটা ফাও যাবে, ওইটাতে কারেন্ট যাবেই না। সো আমরা এইভাবে আঁকতে পারি। ওয়েট, হ্যাঁ। সো আমরা হচ্ছে দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা আমরা আগে এটা বের করি, রেজিস্টারটা বের করি, তারপর আমি বলছি। তো এইখানে এই যে ভ্যালুটা এটা কত হবে এখানে, তো এটা হবে হচ্ছে সবগুলো দুইটা দুইটা মাল্টিপ্লাই করব, 20 × 12 প্লাস 20 × 60 প্লাস হচ্ছে 12 × 60 ডিভাইডেড বাই, আমরা এইটা বের করতে চাই যেটার অপোজিটে আছে 60, তো 60 দিয়ে ডিভাইড করব, কত আসবে এটা, 20 × 12 প্লাস 20 × 60 প্লাস হচ্ছে 12 × 60 ডিভাইডেড বাই 60, সো এটা আসে 36। সো এখানে রেজিস্টারটা হচ্ছে 36। এইখানে কত আসবে, এখানে চাইলে হচ্ছে 20 দিয়ে ডিভাইড করতে হবে, সো 20 দিয়ে ডিভাইড করব 108 অ্যান্ড দেন আমরা হচ্ছে 12 দিয়ে ডিভাইড করব এইটার পাওয়ার জন্য, এটার অপোজিট আছে 12, সো 12 দিয়ে ডিভাইড করলে 180, ওকে, এখানে আসবে একটা 180। আচ্ছা এখন দেখো, এখন আমরা শর্ট সার্কিট হিসেবে চিন্তা করতে পারবো কিভাবে। ফার্স্ট অফ অল এই রেজিস্টরটা তো ফাও, এখান দিয়ে কারেন্টটা যে যাবে সেটা দেখবে যে এইখানে এই রাস্তাটা পুরো ফাঁকা এইখান থেকে এই জায়গায় পৌঁছানোর জন্য, সো ও মাঝখানে এই রেজিস্টরটা ইউজই করবে না, এটা বাদ গেল। কিন্তু এই শর্ট সার্কিটের জন্য আমি কিন্তু এইগুলা বাদ দিব না, কারণ আমার কারেন্ট তো এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে চলে গেছে যেটা এই রাস্তা দিয়ে এখানে আসছে, আরেকটা কারেন্ট তো এদিকে চলে আসছে অলরেডি, বুঝা গেছে। তো আমাদের কিন্তু শর্ট সার্কিট দিয়ে শুধু ওই প্যারালাল, ওর সাথে একদম ডিরেক্টলি প্যারালাল যেটা ছিল সেটা বাদ গেছে, ক্লিয়ার। তো এখন আমরা আমাদের অ্যানালাইসিসটা ইজিলি করতে পারবো। দেখো তো আমি এটা মুছি এখানে, সো শর্ট সার্কিটের জন্য এটা বাদ গেল, অ্যান্ড এখন কিছু নোট বসাই দিলে সুবিধা হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটাও ই, ঠিক আছে। তো এরপর কি করা যায়, এরপর কি আর একটু শর্ট করতে পারবো আমরা। এখানে আমাদের অ্যাকচুয়ালি আরও দুইটা ডেল্টা চলে আসছে, এই একটা ডেল্টা আর এই একটা ডেল্টা। তো তুমি যদি ধরো ওই ডেল্টাগুলোকে ওয়াই বানাও, তো এখানে একটা ওয়াই পাবা এরকম, এটা আসলে বেশি কমপ্লেক্স হয়ে গেছে। আচ্ছা ডেল্টা আসে নাই এখানে, অ্যাকচুয়ালি তোমার এইটা, এইখানে একটা ডেল্টা আসছে, দুইটা ডেল্টা না, উপরেরটা হচ্ছে জাস্ট দুইটা রেজিস্টার, এইখানে একটা ডেল্টা আসছে, সো ওই ডেল্টাটাকে আমরা আবার ওয়াই বানাই দিব এরকম। তারপর গিয়ে এটা হচ্ছে একটা সিম্পলিফাইড অবস্থায় আসবে, তখন দেখবা যে এই দুইটা হচ্ছে প্যারালাল। আমরা এখনই একটু প্যারালাল দিয়ে করে দেখতে পারি। ধরো এই যে এই দুইটা তো প্যারালাল ফর শিওর, বিকজ এই যে তাদের এই দুইটা এন্ড পয়েন্ট হচ্ছে ইকুয়াল ইকুয়াল। সো 30 আর 36 যদি প্যারালাল হয় তো আমরা তাদেরকে হচ্ছে একটা সিঙ্গেল রেজিস্টার হিসেবে লিখতে পারি, বা আমরা এই যে এই 36-এরটা মুছে দিয়ে ওইখানে হচ্ছে তোমার 30 আর 36-এর প্যারালালটা লিখবো, 30 ইনভার্স প্লাস 36 ইনভার্স হোল ইনভার্স, which is 16.36, সো এখানে বসবে 16.36। তো দেখো এখন অনেক সিম্পলিফাইড হয়ে গেছে, আমাদের প্রবাবলি ডেল্টা থেকে ওয়াই লাগবেও না। সো এটাকে আমি আরো একটু সহজ করে আঁকি যাতে আরো আরো ইজি লাগে আমার কাছে, আমি এটা এইভাবে আঁকবো। দেখো সিক্সটিন পয়েন্ট হচ্ছে 36 এরকম, দেন এই দুইটা আবার প্যারালাল 180 আর এটা, সো এই দুইটাকে সিম্পলিফাই করে লিখতে পারবো এত ইনভার্স প্লাস এই যে 180, সো এটা আসে 15, সো আমরা এখানে হচ্ছে 15 লিখে দিতে পারবো দুইটার জায়গায়। আচ্ছা এটা 10 থাকবে, এখানে হচ্ছে 15,
এরপর আবার এই দুইটা কিভাবে আছে বলো তো, সিরিজ নাকি প্যারালাল এই দুইজন? সিরিজ। সো 15 আর 10 মিলে হচ্ছে আমরা ওখানে 25 লিখতে পারবো। তোমরা যখন প্র্যাকটিস করবা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করো, বিকজ বারবার সার্কিট আঁকা তো পসিবল না, আর কলম দিয়ে কাটাকাটি করতে গেলে অ্যাকচুয়ালি বাজে অবস্থা হয়ে যাবে। সো এখানে আমরা পাবো 25। অ্যান্ড দেখো আমাদের লাক খুবই ভালো, দুইটা প্যারালাল ইকুয়াল ইকুয়াল পড়ে গেছে এখন। অ্যান্ড 25 প্যারালাল থাকলে 25/2 ইকুইভ্যালেন্ট, সো এটা হবে 12.5। দেন এই তিনটা সিরিজ। সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 20 আর 12.5, সো 32.5। অ্যান্সার হচ্ছে 32.5। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে 32.5। সো হোপফুলি এটা বুঝতে পারছো। জাস্ট এইখানে ওয়াই ডেল্টা খাটাইতে হয়, ঠিক আছে? তো এরকম একটা সার্কিট যদি তুমি এখন থেকে দেখো, তুমি কোনো একটা ডিরেকশনে যাইতে পারবে, অ্যাটলিস্ট ওয়াই থেকে ডেল্টাতে যেতে পারবে অথবা ডেল্টা থেকে ওয়াই, অ্যান্ড তোমার সার্কিটটা একটু সিম্পলিফাইড হবে। ওকে, অ্যান্ড এগুলো আরও অনেক কমপ্লেক্স হয়, তো তোমরা জাস্ট এটা শিখে রাখো যে ওয়াই ডেল্টা করা যায়, অ্যান্ড এখন দেখা যাবে তুমি সব সার্কিটই পারবা অলমোস্ট। আচ্ছা, সো আমরা এখানে হচ্ছে 25 নাম্বারটা দেখলাম, এরপর 26। অ্যান্ড আমরা একটু আজকে থিওরিও পড়বো। আমরা হচ্ছে আজকে কারেন্ট ইলেকট্রিসিটির থিওরি শেষ দিব, দ্যাট ইজ আজকে আমরা শান্ট পড়াবো। শান্ট খুবই সোজা, দুইটা ফর্মুলা আছে, জাস্ট আমি ফর্মুলা কীভাবে আসছে ওইটা একটু বুঝাই, তারপর ফর্মুলা লিখে একটা ম্যাথ করে দিব। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে 26 নম্বর ম্যাথটা দেখি। 26-এর ম্যাথটা খুব ইন্টারেস্টিং। এটা দেখতে এরকম এরকম একটা সার্কিট আছে, এখানে আবার একটা হুইটস্টোন ব্রিজ টাইপের স্ট্রাকচার আছে। অ্যান্ড এখানে রেজিস্টার আছে, এখানে রেজিস্টার আছে, এখানে রেজিস্টার আছে, আর হচ্ছে এইখানে আরেকটা রেজিস্টার আছে, অ্যান্ড এখানে একটা, এখানে একটা। আচ্ছা, তোমরা একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ করি। আচ্ছা, সো এখানে হচ্ছে তোমার রেজিস্টার দেওয়া আছে, একটা হচ্ছে 5 ওহম, আরেকটা হচ্ছে 6 ওহমস, আরেকটা হচ্ছে 10, তারপর এখানে হচ্ছে 20, এখানে আছে একটা 8, এখানে আছে একটা 3। এই নোটটার নাম হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ। এই নোটটা, এটা একটু আলাদা কালারে দিই, হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা ই নোট। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, আমার আগের ম্যাথ একটা কোশ্চেন ছিল, আমি জিজ্ঞেস হ্যাঁ করতে হ্যাঁ, ভুলে গেছিলাম। বলো। তো ভাই, শর্ট সার্কিটের ওইটা দুইখানে দুই রকম হচ্ছিল কেন, মানে আমি ক্লিয়ারলি বুঝিনি। ও আচ্ছা, এখানে দেখো শর্ট সার্কিট যদি চিন্তা করতে হয়, তোমার চিন্তা করতে হবে এইখানে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা ডিভাইড হওয়ার পর একটা পোর্শন পুরো এদিক দিয়ে চলে যাবে। ও মানে এখানে এই জায়গায় যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হইতো সেইটা দিয়েও যাবে না। বাট এইখানে অ্যাকচুয়ালি এই যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু ওই অবস্থায় নাই, যে এই ব্রাঞ্চটা কিন্তু পুরোপুরি ওর সাথে প্যারালাল না। এখানে এই যে দেখো মাঝখান দিয়ে একটা ব্রাঞ্চ ঢুকছে আবার। সো এখানে স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স অবস্থায় আছে, সো আমরা ওইটা বোঝার জন্যই ফার্স্টে হচ্ছে এটাকে ডেল্টাতে কনভার্ট করে নিছি, বিকজ ওয়াইতে এখানে চিন্তা করতে আমাদের কষ্ট হচ্ছিল, তো আমি এটার ইকুইভ্যালেন্ট ডেল্টাটা দেখছি। অ্যান্ড ডেল্টাতে দেখার সময় আমি এটা ক্লিয়ার হয়ে গেছি যে এইখানে একটা রেজিস্টার আছে, সেটার সাথে প্যারালাল হচ্ছে এই এমটি ব্রাঞ্চটা। সো ডেফিনেটলি এই ব্রাঞ্চটা পুরোপুরি কাটা, বিকজ কারেন্ট এখানে এসে ডেফিনেটলি এই ব্রাঞ্চ দিয়ে যাইতে চাবে না, সে যাবে এদিক দিয়ে। ওকে, বাট ওই কারেন্টের একটা পোর্শন কিন্তু আবার ঠিকই এদিকে যাবে। ঠিক আছে, তো শর্ট সার্কিট এখানে হচ্ছে বাট ইনডাইরেক্টলি। এটা আমি ওই গত দিনের ওই ম্যাথটাতেও আমি এক্সপ্লেন করতে ভুলে গেছিলাম, ওইটাতে কয়েকজনের কনফিউশন হয়েছে, তো আমি এটা দেখাই দিব। আচ্ছা, আচ্ছা এখন আসি
এইখানে আমাদেরকে বলছে এই নোডগুলোর নেম দেওয়া আছে, এটা হচ্ছে ই নোড, এটা তো আমাদেরকে বলছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে বিটুইন এ অ্যান্ড বি। আর এ বির মধ্যে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চাইছি এই দুইটা পয়েন্টের মধ্যে। দ্যাট ইজ তুমি যদি এই দুইটা পয়েন্টে একটা ব্যাটারি লাগাও, সেই ব্যাটারিটা এই সার্কিটের দিকে তাকাইলে কত রেজিস্ট্যান্স দেখবে, ঠিক আছে? এটাই হচ্ছে আইডিয়া। এখানে একটা ব্যাটারি লাগাইলে ওই ব্যাটারিটা কত যে কারেন্টটা পাঠাবে সেটা কত রেজিস্ট্যান্স ফেস করবে। সো কীভাবে করা যায়? এখানে কি উইথস্টোন ব্রিজ কাজ করবে? না, দেখতে উইথস্টোন ব্রিজ, বাট এটা মোটেও উইথস্টোন ব্রিজের মতো কিছু না, ব্যালেন্সডও না। আর এখানে যে মাঝখানে ব্রাঞ্চটা তো ভাঙা, সো এখানে উইথস্টোন ব্রিজ রিলেটেড কিছু নাই। বাট আমরা এখানে একটু সিম্পলিফাই করতে পারি। কীরকম সিম্পলিফাই করতে পারি? আমরা দেখতে পাই যে সি আর এফ হচ্ছে বেসিক্যালি সেম নোড, তাই না? সি আর এফ এই দুইটা কিন্তু সেম নোড। অ্যান্ড আমরা যদি সেম নোড বলি, এটা আসলে এত ঘুরায় না এঁকে আমি মাঝখান দিয়ে এঁকে দিতে পারতাম, তাই না? মাঝখান দিয়ে এঁকে দিলেও হইতো। বাট এখন আচ্ছা একটা জিনিস বলো তো, সি আর এফ এর মধ্যে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলতাম, সেটা কত হইতো? 0। 0। হ্যাঁ, ওইটা শর্ট সার্কিট, তো এখানে 0 হইতো। এটা কিন্তু একটা শর্ট সার্কিট, মানে এই দুই টার্মিনালের জন্য শর্ট সার্কিট, ঠিক আছে? যে কারেন্ট এই দুইটা টার্মিনালের মধ্যে ব্যাটারি লাগাইলে কারেন্ট, ব্যাটারিটা হচ্ছে ডিরেক্টলি এদিক দিয়ে চলে আসবে, কারেন্টটা হচ্ছে পুরোপুরি এই দিক দিয়ে চলে আসবে, ঠিক আছে? তো ওইটা একটা পিওরলি শর্ট সার্কিট হয়। এখন আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর মাঝখানে বের করা। তো সেটা কীভাবে করা যেতে পারে? তো এইখানে নোড অ্যানালাইসিস দিয়ে আমরা একটু শর্ট করতে পারি, সেটা হচ্ছে এইটা সি হবে, নামটা সি হবে। অ্যান্ড যেহেতু সার্কিটটা দেখতে একটু কমপ্লেক্স লাগতেছে, আমি এইভাবে আঁকি এটাকে, যে এ আর বি এর মাঝখানে বের করব। আমার এক্সট্রা নোড আছে কয়েকটা, সিডিই, তো তাদেরকে এরকম মাঝখানে আঁকলাম। এখন আমি এটা একটা ইকুইভ্যালেন্ট ড্রয়িং করি। এ আর ডি এর মাঝখানে একজন আছে 10, সি আর ডি এর মাঝখানে আছে 5, সি আর ই এর মাঝখানে আছে 6, তারপর বি আর ই এর মাঝখানে আছে 8, তারপর সি আর ডি এর মাঝখানে আছে 20 এখানে, আর সি আর ই এর মাঝখানে আছে হচ্ছে 3, এরকম। সেম জিনিস। ওকে, তো এখন দেখো এই দুইটা প্যারালাল, এই যে 5 আর 20, এই দুইটা প্যারালাল, আর এই 6 আর 3 প্যারালাল। সো আমরা একটু শর্ট করতে পারি, 5 ইনভার্স প্লাস 20 ইনভার্স হোল ইনভার্স হুইচ ইজ 4। সো আমরা এখানে হচ্ছে 4 লিখতে পারবো এই দুইটার জায়গায়, জাস্ট একটা আঁকলেই হবে, সেটা হচ্ছে 4। আর 6 আর 3 প্যারালাল থাকলে 2, সো এখানে আমরা একটা আঁকবো, জাস্ট 2, ঠিক আছে? অ্যান্ড দেন এখন দেখো, এখন একটা ইন্টারেস্টিং স্ট্রাকচারে আছে। আমার এ আর বি এর মাঝখানে দরকার। তো এ আর বি এর মাঝখানে যদি দরকার হয়, এখানে দেখো এ থেকে এ আর বি এর মাঝখানে আমি একটা ব্যাটারি লাগাবো। তো তোমার চিন্তা করতে হবে, দেখো কারেন্টটা এইভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, দেন এইভাবে আসবে। তো আসলে এরা সবাই হচ্ছে সিরিজে আছে। মানে এই সার্কিটটা আমি আরেকটু সহজ করে যদি আঁকি, দ্যাট ইজ আমি যদি ডি কে এই পাশে আঁকতাম আর সি কে যদি এই পাশে আঁকতাম, তখন দেখতে এরকম হইতো, এ ডি সি ই বি। তো এ আর ডি এর মাঝখানে আছে 10, ডি আর সি এর মাঝখানে আছে 4, সি আর ই এর মাঝখানে আছে 2, আর ই আর বি এর মাঝখানে আছে 8। দেখো এটা কত ইজি একটা সার্কিট হয়ে গেছে। তো এখানে ওয়াইডেলটা কিছু লাগে নাই। তো আমাদের অ্যান্সার হচ্ছে 24, ঠিক আছে? আর এ বি হচ্ছে 24 ওহমস। দেখো এটা সবাই বুঝছো কিনা, বা কারো কনফিউশন আছে কিনা? এইখানে দেখে কিন্তু বোঝার উপায়ই নাই কে কার সাথে প্যারালাল, খুবই টাফ, রাইট? তুমি অনেক
ঘোরায় পেঁচায় চিন্তা করলে হয়তো বুঝবা, বাট এইভাবে বোঝা খুব টাফ। তো আমরা একটা ইকুইভ্যালেন্ট ড্রয়িং করে এটা একদম পানি ভাত বানাই ফেলছি। ওকে, তো এই হচ্ছে আমাদের 26 নাম্বার। আমরা 25 দেখছি, 26 দেখছি, তারপর হচ্ছে 30 নাম্বার। ওয়েট, 30 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা করবা, ঠিক আছে? এটা জাস্ট ওয়াই ডেল্টার অ্যাপ্লিকেশন, তো আমি 30 নাম্বার হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমরা করবা। এটা হচ্ছে ওয়ার্কশিট 1-এর 30 নাম্বার। আর 31 এইটা করে দিব। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, একটু ওয়েট। আচ্ছা, তো হোমওয়ার্ক হচ্ছে ওয়ার্কশিট 1-এর 30 নাম্বার, এটা করবা। 31 আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি একটু শান্টের থিওরিটা ডিসকাস করে দিই। শান্ট খুবই ইজি, দুইটা ফর্মুলা আছে, আর ম্যাথও খুব সহজ, অ্যান্ড ম্যাথ অনেক আসে এটার, অ্যান্ড এটার প্র্যাকটিক্যাল ইউজ অনেক বেশি। শান্ট জিনিসটা কি? শান্ট জিনিসটা হচ্ছে একটা অল্টারনেটিভ রোড, ঠিক আছে? অল্টারনেট একটা রাস্তা কারেন্ট পাস করার জন্য। তো এই রাস্তা কেন ইউজ করব? রাস্তা ইউজ করব হচ্ছে এই কারণে, একটা এক্সাম্পল দিই তাহলে এটা বুঝতে পারবা যে শান্ট কেন আমার লাগতে পারে। তো ধরো আমার কাছে একটা অ্যামিটার আছে। আচ্ছা, অ্যামিটার সার্কিটে কিভাবে লাগাইতে হয় কারেন্ট মেজারমেন্টের জন্য? সিরিজ নাকি প্যারালাল? সিরিজ। অ্যান্ড অ্যামিটারের থিওরিটিক্যাল রেজিস্ট্যান্স কত? বলো। ধরো এখানে তুমি একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট মেজার করতে চাও, তো তুমি এখানে একটা অ্যামিটার লাগাই দিলে এরকম, তো এটা রেজিস্ট্যান্স কত তোমার কি মনে হয়? 0, যাতে এটা তোমার সার্কিটে কোনো চেঞ্জ না হয়, ঠিক আছে? তো একটা অ্যামিটারের থিওরিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে 0 অ্যাম্পিয়ার, সরি 0 ওহম। মানে তুমি যদি কোনো একটা সার্কিটে একটা অ্যামিটার লাগানো দেখো, তুমি চিন্তা করবে ওইটা একটা শর্ট সার্কিট, দ্যাট ইজ ওইখানে কোনো, মানে একটা অ্যামিটারের ইকুইভ্যালেন্ট ড্রয়িং হচ্ছে জাস্ট একটা এরকম শর্ট সার্কিট, যে এখানে কিছু নাই, এখানে একটা 0 রেজিস্ট্যান্স আছে। আর ভোল্টমিটার হচ্ছে কিভাবে লাগানো হয়? আমরা ভোল্টমিটার হচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে ভোল্টেজ মেজারমেন্টের জন্য ইউজ করি। তো ভোল্টমিটারও যাতে আমার সার্কিটে কোনো ধরনের ভ্যালু চেঞ্জ করে না ফেলে, অ্যাকচুয়ালি করে, তোমার পারফেক্ট ভোল্টমিটার বলতে কিছু নাই, একটু চেঞ্জ হয়। তো প্যারালালভাবে লাগানো হয়। আর এইটার থিওরিটিক্যাল রেজিস্ট্যান্স কত হয় বলো তো? ধরো আমি এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত, মানে এই রেজিস্ট্যান্সের দুইটা এন্ডে কত ভোল্টেজ কাজ করতে, কত ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা মেজার করতে চাই, তখন আমি এইভাবে একটা ভোল্টমিটার লাগাবো। ওকে, তো এইটার থিওরিটিক্যাল রেজিস্ট্যান্স কত হয়? ইনফিনিটি, যাতে এইখানে হচ্ছে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা যাতে এই দিকে চলে না যায় আবার। কারণ যদি ইনফিনিটি ছাড়া অন্য কোনো ভ্যালু হয়, তাহলে এদিকে তো কারেন্টের একটা ফ্র্যাকশন পাস করবেই, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার এইখানে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা চাই ওদিক দিয়ে যাতে কারেন্ট না যায়, সো এদিকে আমরা এর জন্য এটার থিওরিটিক্যাল রেজিস্ট্যান্স ধরি হচ্ছে ইনফিনিটি। দ্যাট ইজ কোনো একটা সার্কিটে তুমি যদি কোনো একটা জায়গায় একটা ভোল্টমিটার দেখো, সেইখানে তুমি একটা ফাঁকা রাস্তা চিন্তা করবা যে এখানে কিছু নাই, এখানে কারেন্ট যাইতেই পারবে না, ঠিক আছে? ওকে, তো এটা ইকুইভ্যালেন্ট ড্রয়িং হচ্ছে এরকম, যে এই জায়গাটা ফাঁকা, আর ফাঁকা জায়গা মানে ওইখানে রেজিস্ট্যান্স ইনফিনিটি। ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, শর্ট সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে 0। আর শর্ট সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট পাস হয়, ওপেন সার্কিটে কারেন্ট পাস হয় না। শর্ট সার্কিটে দুইটা এন্ডের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকে না, বাট ওপেন সার্কিটে দুইটা এন্ডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে অ্যামিটার ভোল্টমিটারের বেসিক কথাবার্তা। তো আমরা এখন দেখি শান্ট জিনিসটা আমি কেন ইউজ করব, বা এই অল্টারনেটিভ রাস্তাটার টাস্কটা কি। আচ্ছা, তো শান্ট, তো ধরো আমার কাছে একটা অ্যামিটার আছে। তো এই অ্যামিটারটা হচ্ছে খুবই পুরানো আমলের অ্যামিটার। তো এই অ্যামিটারটায় খুব বেশি ভ্যালু মেজার করা যায় না। তো এই অ্যামিটারটা হচ্ছে জাস্ট ধরো খুব ছোট কারেন্ট মাপতে পারে। তো সেই কারেন্টগুলো কত? ধরো জাস্ট -5 থেকে +5 অ্যাম্পিয়ার মাপতে পারে,
-5 মানে হচ্ছে উল্টা দিকে যাবে এরকম। তো এখানে একটা অ্যামিটার আছে যেটার ম্যাক্সিমাম কারেন্ট শোয়িং ক্যাপাসিটি হচ্ছে, মানে যতটুক কারেন্ট ও ডিটেক্ট করতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার ধরো, বা আরো কম হইতে পারে। তো আমরা ধরলাম 5 অ্যাম্পিয়ার। মানে এটার ভিতর দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার বা তার থেকে ছোট কোনো কারেন্ট যায়, ও তখন ওইটা ডিভাইসটাই দেখাইতে পারে। মানে কিভাবে দেখায়, তোমরা এটা ফিজিক্স ল্যাবে দেখবা। একটা অ্যামিটার হচ্ছে এরকম একটা সার্কুলার ডিভাইস, সেটার ভিতরে এরকম একটা তোমার কাটা দেওয়া থাকে, এরকম এরকম কাটা থাকে। তো যেই এটার ভিতর দিয়ে কারেন্ট যায়, ও হচ্ছে যেই দিকে কারেন্ট যায় ওই দিকে ঘুরে যায়। তো ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, এরকম ঘুরে গেল। 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, এভাবে ঘুরে গেল। 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এইভাবে ঘুরে গেছে। আবার অপোজিট ডিরেকশনে গেলে এদিকে যাবে, মানে -3, -1, -2, -3, -4, -5। তো এই অ্যামিটারটা এত বাজে অ্যামিটার যেটা মাত্র 5 অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম মেজার করতে পারে। এখন ধরো এটার ভিতর দিয়ে আমি যদি 20 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করি, তাহলে কি হবে বলো তো? তোমার কি মনে হয়? আগুন ধরে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে আগুন ধরে যাওয়ার চান্স আছে, বা এটা নষ্ট হয়ে যাবে। সোজা কথা, এই অ্যামিটারটা পুড়ে টুরে যাবে, তোমার এটা কাজ করবে না, মানে এটা মিটার বাস্ট হয়ে যাবে বলতে পারো। ওকে, তো আমরা চাই এই অ্যামিটারটা দিয়েই আমি বড় বড় কারেন্টও মাপবো। আমার অলরেডি যে অ্যামিটারটা আছে সেটা মাত্র 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে, এর থেকে বেশি মাপতে পারে না, ইন বোথ ডিরেকশনস। বাট আমি চাই এইটা দিয়ে আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপবো, অথবা আমি 500 অ্যাম্পিয়ার কারেন্ট মাপবো। ধরো আমি এইটা দিয়েই বুঝতে চাই যে 500 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে বা এত অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে। তো এই অ্যামিটারটাকে আমি কিভাবে ট্রান্সফর্ম করতে পারি? তো অ্যামিটারটা ধরো এমন, এটাকে মানে চেঞ্জ করা যায় না। তো আমি একটু চালাকি করে এই অ্যামিটারটা দিয়েই 500 অ্যাম্পিয়ার কারেন্ট মাপাইতে পারবো। ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে, ধর 500 না, আমরা 50 অ্যাম্পিয়ার মাপাইতে চাই। তো টার্গেট হচ্ছে এই অ্যামিটারটা যার গায়ে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত দাগ কাটা, এইটা দিয়েই আমি এখন 0 থেকে 50 পর্যন্ত মাপবো। জাস্ট আমি ওর গায়ের দাগগুলো একটু ছোট ছোট করে দিব, কিন্তু আমি মাপতে চাই 50 পর্যন্ত। এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে? তো এই কাজটাই হচ্ছে শান্ট দিয়ে করা হয়। তো আইডিয়াটা খুবই সুন্দর। সেটা কীরকম দেখো, আমি এইটার ভিতর দিয়ে হচ্ছে এখন 50 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ডিটেক্ট করতে চাই। ঠিক আছে? একটা অ্যামিটার থাকলে এটা দেখানো যেত, বাট ওই আমার অনলাইনে যে সিমুলেটরটা আছে ওইটাতেও অ্যাকচুয়ালি অ্যামিটার নাই, মাল্টিমিটার আছে, বাট সো এটা দেখানো যাবে না। আচ্ছা, তো আমি চাই এই অ্যামিটারটাকে সামহাউ একটু মডিফাই করে 50 অ্যাম্পিয়ার কারেন্ট শো করার মতো বানায় ফেলবো। তো কি করা যায়? তো দেখো, তো আমরা জানি এইটাতে হচ্ছে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট আসা ওকে, এর থেকে কম আসলে সমস্যা নেই, ম্যাক্সিমাম হচ্ছে 5 অ্যাম্পিয়ার আসতে পারবে। এখন যদি এটার ভিতর 50 অ্যাম্পিয়ার আসে, তখন এটার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা কি করব দেখো, আমরা এইখান দিয়ে যখন এই যে 50 অ্যাম্পিয়ারটা আসবে, ধরো এই যে আমাদের কোনো একটা সার্কিটে কোনো একটা ব্রাঞ্চে 50 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তো আমরা যেটা করব, আমরা এখানে একটা অল্টারনেট রাস্তা বানাবো। কিভাবে বানাবো? একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স লাগাবো, এরকম একটা প্যারালাল করে দিব, অ্যান্ড ওই রেজিস্ট্যান্সটার ভ্যালুই হচ্ছে এস, মানে এস ফর শান্ট। মানে এই যে রেজিস্টারটা তার রেজিস্ট্যান্স হচ্ছে শান্ট, মানে এস আর কি, এস এর ভ্যালু। তো আমি এই এস এর ভ্যালু এমনভাবে সেট করব যাতে যখন এখানে 50 অ্যাম্পিয়ার আসবে, তখন এদিকে ওই ঠিকই আগের মতো 5 অ্যাম্পিয়ারই যাবে, বাকি 45 অ্যাম্পিয়ার যাতে এদিক দিয়ে চলে যায়। আমি এই জিনিসটা বানাইতে চাই। তাহলে দেখো আমার অ্যামিটারও সেফ থাকলো, অ্যান্ড তখন কি হবে দেখো, যখন 50 অ্যাম্পিয়ার আসবে তখন কিন্তু অ্যামিটারের মধ্যে আসলেই 5 অ্যাম্পিয়ার যাচ্ছে। তো তোমার অ্যামিটারটা কিন্তু তখন ফুল ডিফ্লেকশন দিবে, মানে পূর্ণ বিক্ষেপ দিবে, মানে বলবে যে হ্যাঁ এটার মধ্যে দিয়ে এখন অনেক বেশি কারেন্ট যাচ্ছে। অ্যান্ড তুমি যদি ওই অ্যামিটারটার গায়ের দাগগুলো এখন ছোট ছোট করে দাও, তাহলে তুমি বুঝবা যে এখানে আসলে এখন 50 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে, কিন্তু রিয়ালিটিতে ওর ভিতরে কিন্তু আসলে 5 অ্যাম্পিয়ার কারেন্টই পাস করছে। সো মানে কাইন্ড অফ এরকম, তুমি পাঠাইতেছো 50, বাট অ্যামিটারের ভিতরে যাইতেছে হচ্ছে 5, অ্যান্ড ওই 5 দিয়েই তুমি বুঝতে পারবা যে এখানে 50 যাইতেছে। ঠিক আছে? আবার ধরো এখানে 40 গেলে ওই কোনো একটা রেশিওতে, মানে এমনভাবে যাবে যাতে এটার ভিতর দিয়ে 4 যায়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের টার্গেট। তো শান্ট জিনিসটাই আমরা কি করি, একটা অল্টারনেট রেজিস্ট্যান্স বা একটা অল্টারনেট রাস্তা লাগাই,
যেটার জন্য আমার অ্যামিটারের মধ্যে দিয়ে ওই আগের কারেন্টটাই যায়, আর বাকি সব কারেন্ট হচ্ছে অল্টারনেট রাস্তা দিয়ে চলে যায়, যাতে আমার অ্যামিটারটা সেফ থাকে। অ্যান্ড আমার এক ঢিলে দুই পাখি মারা গেল। একটা হইতেছে যে আমি আমার পুরান অ্যামিটারটা ইউজ করলাম, অ্যান্ড ওইটা দিয়ে আমি এখন বড় বড় কারেন্টও মাপতে পারি। ঠিক আছে, তো এটা আমার জন্য অবভিয়াসলি কস্ট ইফেক্টিভ। ধরো আমার ফিজিক্স ল্যাবে হইতেছে সব 1980s-এর অ্যামিটার আছে, যেগুলো প্রত্যেকটা হইতেছে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে। বাট এখন আমি যেসব সার্কিট নিয়ে কাজ করি সব হইতেছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত এটার ভিতর দিয়ে সাপ্লাই দেওয়া লাগে। তো আমি প্রত্যেকটা অ্যামিটারকে একটু এরকম একটা শান্ট লাগাই দিব, যাতে ওইগুলো দিয়েই আমি কারেন্ট মেজার করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা মানে এই ম্যাথটাই করি যে এইখানে আমি তাহলে শান্টের ভ্যালু কত লাগাবো। মানে আমরা এখানে প্রায় হচ্ছে 10 টাইমস ক্যাপাসিটি বাড়াই দিচ্ছি। তো আমরা যেটা করব দেখো, এখানে অ্যাকচুয়ালি এটা খুব ইজি, জাস্ট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব আমরা। কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অ্যামিটার, ভোল্টমিটার এগুলো সবই হচ্ছে ওয়ান টাইপ অফ গ্যালভানোমিটার। অ্যান্ড এগুলোর ওই যে আমরা বলছি থিওরিটিক্যাল রেজিস্ট্যান্স 0, অথবা তোমার ওই তোমার হচ্ছে ভোল্টমিটারের থিওরিটিক্যাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, বাট বাস্তবে কি এটা হয়? প্রত্যেকটা ওয়্যারেরই তো একটা রেজিস্ট্যান্স আছে, রাইট? তো এর জন্যই কিন্তু শান্টের জিনিসটা কাজ করে। আদারওয়াইজ কিন্তু তুমি এখানে এই অল্টারনেট রাস্তা লাগাইলেও কিন্তু এদিক দিয়েই পুরা কারেন্ট চলে যাওয়ার কথা, যদি এটা বাস্তবেই 0 অ্যাম্পিয়ারের হইতো, সরি 0 ওহমের হইতো। বাট 0 ওহমের এটা কখনো হবেও না, অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি রিয়েল লাইফে শান্ট জিনিসটা ইউজ করতে পারবা। ওকে, অ্যান্ড এটার একটা রেজিস্ট্যান্স থাকে, আমরা সেই রেজিস্ট্যান্সটাকে জি বলি, জি ফর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, বিকজ এটা ওয়ান টাইপ অফ গ্যালভানোমিটার। আচ্ছা, এখন এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে দেখো, এইখান দিয়ে যদি আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করাইতে চাই, তো আমি জানি 5 ইজ ইকুয়াল টু মেইন কারেন্ট ইনটু এইটা যেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে সেইটা বাদ দিয়ে যে রেজিস্ট্যান্সটা আছে সেইটা ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দুইটার সাম। অ্যান্ড এখন আমি এখানে এস এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এস ইজ ইকুয়াল টু আসবে, তুমি একটু ক্যালকুলেট করলে দেখবা, এস ইজ ইকুয়াল টু আসবে জি ডিভাইডেড বাই 10 মাইনাস 1, মানে জি বাই 9 আসবে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করে দেখো, এটা 10 and then s plus g is equal to 10s, তো 9s is equal to g, so s is equal to g by 9. তো তোমার অ্যামিটারের যে ভিতরে যে একটা ছোট রেজিস্ট্যান্স আছে ওইটা অবভিয়াসলি খুব ছোট, সেইটার থেকেও আরও ছোট। দেখো শান্ট রেজিস্ট্যান্সটা কিন্তু আরও ছোট, অ্যামিটারের রেজিস্ট্যান্সই এমনিতেই 0-র কাছাকাছি, সেটা হতে পারে ধরো 0.0005 ওহম, সেইটারও 9/1 একটা রেজিস্ট্যান্স এখানে লাগাবা, তাহলেই তোমার এই অ্যামিটারটা 10 টাইমস পাওয়ারফুল হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে শান্টের আইডিয়া। ওকে, তো তোমার ধরো অ্যামিটার রেজিস্ট্যান্স হচ্ছে এত দেওয়া ছিল 0.0005, তাহলে তোমার শান্ট হিসেবে লাগাইতে হবে, এটার সাথে প্যারালালি লাগাবা 0.00005 ডিভাইডেড বাই 9, যত আসে তত ভ্যালুর একটা রেজিস্ট্যান্স এখানে লাগাই দিবা, তাহলে এটা একটা পারফেক্ট তোমার অ্যামিটার হয়ে যাবে, যেটা এখন 50 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে, ওই আগের স্কেলেই। আগে যেটা 0 থেকে 5 পর্যন্ত ছিল সেটা এখন 0 থেকে 50 পর্যন্ত হয়ে গেছে। আই হোপ বুঝতে পারছো এটা। তো আমরা একটা ফর্মুলা ডিরাইভ করি, ফর্মুলাটা হচ্ছে এরকম, এইটা দেখাই ছেড়ে দেবো, ঠিক আছে, শান্টের এটা দেখাই ছেড়ে দেবো, আর বাকি দুইটা সার্কিট আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, আর তোমরা যদি রাজি থাকো আমি দুইটা আজকেই দেখাই দিতে পারি, হাইয়েস্ট 10 মিনিট লাগবে। আচ্ছা দেখো দেখো, তো এখানে আমরা একটা ফর্মুলা বানাই। কীরকম ফর্মুলা? জাস্ট আমাদের যাতে এরকম বারবার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা না লাগে, তাই আমরা একটা ফর্মুলা ডিরাইভ করি। সেটা হচ্ছে, এই হচ্ছে আমার অ্যামিটার, যেই অ্যামিটারটা রাইট নাও তোমার আই অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত মাপতে পারে। রাইট নাও হচ্ছে আই অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত মাপতে পারে। আমি চাই এইটা এখন এন আই কারেন্ট পর্যন্ত মাপতে পারো, মানে এন টাইমস। আগে যদি ধরো এন যদি 10 হয়, আগে যদি 5 অ্যাম্পিয়ার মাপতে পারে, তাহলে 5 × 10 এখন 50 অ্যাম্পিয়ার মাপানোর মতো বানাইতে হবে এটাকে। তো আমার অ্যামিটারটার গায়ে লেখা আছে যে ও হচ্ছে আই অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত সাপোর্ট দেয়। তো আমরা যেটা করবো, এটাকে যদি এন টাইমস মোর পাওয়ারফুল বানাইতে চাই, তাহলে এখানে একটা শান্ট লাগাবো, যেটার ভ্যালু হচ্ছে এস, আর এই গ্যালভানোমিটারটার রেজিস্ট্যান্স হচ্ছে জি এটার। অ্যান্ড আমি জানি যে এখন এটার ভিতর দিয়ে এন আই কারেন্ট পাঠানো যাবে, মানে আগে
আই কারেন্ট পাঠাইতে পারতাম, বাট এখন ওই শানটা লাগানোর জন্য আমি এখানে এখন এনআই কারেন্ট পাঠাইতে পারবো। তাহলে এইখান দিয়ে যাবে হচ্ছে আই কারেন্ট, আর এদিক দিয়ে কতটুকু কারেন্ট যাবে বলো তো? হ্যাঁ, এন মাইনাস ওয়ান ইন্টু আই। আচ্ছা, তো এখন ওই আমরা আগের মতো কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করতে চাই, এখানে লিখে রাখো এটা হচ্ছে এন টাইমস পাওয়ারফুল। তো এখন এখানে আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি এই ব্রাঞ্চটায়, ধরো এটাই অ্যাপ্লাই করলাম, তুমি এইটাতেও অ্যাপ্লাই করতে পারো, সেম জিনিস। সো এটা অ্যাপ্লাই করলে এইখান দিয়ে আমরা জানি যে একদম ম্যাক্সিমাম এনআই কারেন্ট আসলেও এটার ভিতর দিয়ে আই কারেন্টই যাবে। সো আই ইজ ইকুয়াল টু কারেন্ট ডিভাইডার রুল, টোটাল কারেন্ট হচ্ছে এনআই, আর যেটার ভিতর দিয়ে চিন্তা করতেছি সেটা বাদ দিয়ে অন্য যে রেজিস্টারটা আছে সেটা ডিভাইডেড বাই দুইটার সাম। আই আই কাটা যায় দেখো, তাহলে এখান থেকে সুন্দর মতো একটা ফর্মুলা চলে আসে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান। তা আমি এটা কীভাবে মুখস্থ রাখছি? এটা মুখস্থ রাখার ওয়ে হচ্ছে দেখো, অ্যামিটারের ক্ষেত্রে শান্টটা প্যারালালি লাগাইতে হয়, তো এটার জন্য এটা হচ্ছে জি বাই এন মাইনাস ওয়ান, বুঝা গেছে? এটার জন্য হচ্ছে জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, মানে এই যে গ্যালভানোমিটারের নিচে শান্ট, সো এইখানেও আমার ফর্মুলাতে জি এর নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান। ওকে, তো তাহলে তুমি এই প্যাটার্নটা ফলো করে তুমি এখন ভোল্ট মিটারের শান্টের ফর্মুলাও নিজেই বলতে পারবা, মানে আমি এটা ডেরিভেশন দেখানোর আগেই তুমি বলতে পারবা। ধরো ভোল্ট মিটারের ক্ষেত্রে শান্ট আমরা ইউজ করতে পারি। তো সেইখানে শান্ট কীভাবে ইউজ করতে হয়, ধরো একটা ভোল্ট মিটার আছে, যেই ভোল্ট মিটারটা হচ্ছে হাইয়েস্ট ভি ভোল্টেজ পর্যন্ত মাপতে পারে। তো আমি যদি এখন ওকে দিয়ে এন ভি ভোল্টেজ মাপাইতে চাই, তাহলে আমি ওর সাথে একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিব, সেটাই হচ্ছে আমার শান্ট। তো ভোল্ট মিটারে হচ্ছে সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়। কেন? কারণ আগে হচ্ছে ও ভি ভোল্টেজ মাপতে পারতো, এখন ওকে মাপতে হবে এন ভি ভোল্টেজ। তো আমি যেটা করব, ওই ভোল্ট মিটারের ভিতরেই ওই ভোল্ট মিটারটার পাশে একটা এরকম ছোট রেজিস্ট্যান্স লাগাই দিব। অ্যান্ড এখন এই যে নতুন যে ভোল্ট মিটারটা হয়েছে, এই পুরোটা এখন একটা বড় ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারটা এখন বেশি ভোল্টেজ মাপতে পারবে। কেন? কারণ ও আগের মতো ওই ভি ভোল্টেজ মাপবে এইখানে, আর এক্সট্রা ভোল্টেজটা এইখানে মাপবে, মানে এইখানে ড্রপ হবে, ঠিক আছে? মানে এখন ওই এন ভি ভোল্টেজের ভি ভোল্টেজ হচ্ছে এইখানে ড্রপ হবে, আর বাকিটুক এইখানে। সো এটা হচ্ছে একটা শান্ট, মানে একটা অল্টারনেট রাস্তা, মানে অল্টারনেট ড্রপ হওয়ার রাস্তা। তো এটার ফর্মুলা দেখতে হবে এরকম, যেহেতু এটা সিরিজে লাগানো হয়, তো বুঝতেই পারতেছে এখানে পাশাপাশি, সো এটাও ফর্মুলাও দেখতে এরকম। আমি এটা ডিরাইভ করে দেখাবো অবভিয়াসলি। তো আমার এইখানে টোটাল ভোল্টেজ আমি এখন মাপতে চাই, এটা দিয়ে হচ্ছে এন ভি, এন টাইমস। আগে ভি মাপতে পারতাম, এখন এন টাইমস মাপতে পারি। বাট এন ভি দিলেও আমার ভোল্ট মিটার যেহেতু ওর তো একটা ফিক্সড ক্যাপাসিটি আছে, তো ও এখন ওই ভি ভোল্টেজই মাপবে। তো এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। ভোল্টেজ ডিভাইডার রুল বলে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে টোটাল ভোল্টেজ ইনটু ওই এলিমেন্টটার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জি, ওই যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি, ডিভাইডেড বাই দুইটার সাম, জি প্লাস এস। ঠিক আছে, এইখানে হচ্ছে তোমার ওই বাকি এন মাইনাস ওয়ান ভি ভোল্ট ড্রপ হবে। তো আমরা এখান থেকে পাবো ভি ভি কাটা, সো এস ইজ ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান। এই হচ্ছে শান্টের আইডিয়া। ঠিক আছে, তো কেউ আসো যে শান্ট বুঝো নাই, ফর্মুলা অবশ্যই মুখস্থ রাখবা, বিকজ সবসময় এরকম ডিরাইভ করে দেখার টাইম পাবা না। তো কেউ আসো যে এটা বুঝো নাই শান্টের আইডিয়া। সো তোমার জাস্ট ম্যাথ কীরকম আসবে আমি বলি। এটার ম্যাথ এই যে একটা দেখলা, এই টাইপেরই। তোমাকে বলা হবে যে একটা অ্যামিটার আছে যেটা রাইট নাও হইতেছে 1 মাইক্রো অ্যাম্প কারেন্ট মাপতে পারে। এটা দিয়ে তুমি এখন 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাও। ঠিক আছে, তো কত ভ্যালুর শান্ট প্যারালালে লাগাইতে হবে? ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান। আরেকটা জিনিস বলা আছে, অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 1 মাইক্রো ওহম। সো আমরা এটা কীভাবে বের করব? জি এর ভ্যালু বসাবো 1 মাইক্রো ওহম, মানে হচ্ছে 10⁻⁻⁶, আর এন কত? 1 মাইক্রো অ্যাম্পিয়ার মাপতে পারতা, আর এখন মাপতে চাও 100, তাহলে কত টাইমস বাড়াইছো? 100 ডিভাইডেড বাই 10⁻⁻⁶। 1 মাইক্রো অ্যাম্পিয়ার হচ্ছে 10⁻⁶, এত -1,
সো এটা কত আসে 10 টু দি নেগেটিভ 6 নেগেটিভ 6 ডিভাইডেড বাই হচ্ছে 100 ডিভাইডেড বাই 10 টু দি নেগেটিভ 6 মাইনাস 1। সো মাত্র দেখো কত ছোট রেজিস্ট্যান্স, 10 টু দি পাওয়ার মাইনাস 14 ওহমের একটা রেজিস্ট্যান্স প্যারালালি লাগাইলেই এটা তোমার ইয়া হবে। এখন এত টাইমস, প্রায় কত টাইমস এটা, প্রায় 10 টু দি পাওয়ার 8 টাইমস কারেন্ট বেশি মাপতে পারবে। এটা অবভিয়াসলি ইমপ্র্যাকটিক্যাল, বাট জাস্ট ম্যাথের খাতিরে করলাম। অ্যান্ড ভোল্ট মিটারের জন্য সেম, একটা ভোল্ট মিটার আছে তোমার ফিজিক্স ল্যাবে, খুবই পুরোনো আমলের, যেটা মাত্র 1 মিলি ভোল্টেজ ডিফারেন্স ডিটেক্ট করতে পারে। এটা দিয়ে তুমি এখন 20 ভোল্ট মাপতে চাও, তো তোমার ভোল্ট মিটারের গায়ের রেজিস্ট্যান্স, ভোল্ট মিটারে আবার রেজিস্ট্যান্স অনেক বেশি, তো সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 100 কিলো ওহম। তো আমাদের কত ভ্যালুর রেজিস্ট্যান্স এখানে শান্ট হিসেবে লাগাইতে হবে। তো এস ইজ ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান। জি হচ্ছে 100 কিলো ওহমস, 100 কিলো ওহমস। এন হচ্ছে কত টাইমস বাড়াইছি, 20 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1। সেটা ক্যালকুলেট করলে আসে 100, আচ্ছা এটা 100 কিলো ওহমস, ঠিক আছে। তো 100 ইন্টু 20 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1। সো খুব হিউজ ভ্যালু। ভোল্টমিটারের ক্ষেত্রে কিন্তু বড় ভ্যালুর রেজিস্ট্যান্স লাগানো লাগে শান্ট হিসেবে, আর অ্যামিটারে হচ্ছে ছোট। তো এটা আসে হচ্ছে 1.99 মেগা ওহমস, এরকম রেজিস্ট্যান্স আছে। তো এরকম একটা রেজিস্ট্যান্স লাগাই দিলেই এটা এখন 1 মিলি ভোল্টের জায়গায় 20 মিলি ভোল্ট পর্যন্ত মাপতে পারবে। মানে আসলে ও মাপতেছে ওই 1 মিলি ভোল্টই, বাট তুমি যখন 20 মিলি ভোল্টের কিছুতে ধরবা ও অ্যাটলিস্ট নষ্ট হয়ে যাবে না। ও দেখাবে 20 মিলি ভোল্ট, কীভাবে দেখাবে, ওই আগে যেটাকে 1 মিলি ভোল্ট মনে করতো ওইটাই এখন ও 20 মিলি ভোল্ট মনে করবে, ঠিক আছে। অ্যান্ড অ্যাটলিস্ট ও নষ্ট হবে না, ও এখন প্রপারলি অপারেট করতে পারবে বড় রেঞ্জের জন্য। এই হচ্ছে শান্টের আইডিয়া। অ্যান্ড আমরা এই পর্যন্তই ক্লাস রাখি, আর কিছু না দেখাই, অনেক টাইম হয়ে গেছে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। এখানে ওই যে কিলো ওহমটা কি এখানে ওহমে নিয়ে যেতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি মেগা ওহম না, এটা গিগা ওহম, ঠিক আছে। গিগা ওহম আমি দেখি নাই, বাট মেগা ওহম নিয়ে কাজ করছি। আচ্ছা, মেগা ওহম ইউজুয়ালি ট্রানজিস্টরে থাকে, তোমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টার পড়বা ট্রানজিস্টর। কারো কোনো কোশ্চেন আছে ওভারঅল? আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির থিওরি শেষ। কারোর যদি ইন্টারেস্ট থাকে নিজে দুইটা জিনিস পড়তে পারো, একটা হচ্ছে পটেনশিওমিটার, তোমাদের বইতে একটা প্র্যাকটিক্যাল আছে এটার, আবার অনেক বইতে থিওরি আছে, বাট আমি এটা পড়াই না, আর আমার নিজের এটার আইডিয়া একটু কম, আমি এটা প্র্যাকটিক্যাল করছি বাট এটা আমি পারি না সত্যি কথা বলতে। তো পটেনশিওমিটার চাইলে একটু পরে দেখতে পারো, এটা খুব একটা আসে না, কোথাও আসে না তেমন, খুবই রেয়ার। আর আরেকটা হচ্ছে পোস্ট অফিস বক্স। পোস্ট অফিস বক্সে অ্যাকচুয়ালি, পোস্ট অফিস বক্স হচ্ছে বেসিক্যালি হুইটস্টোন ব্রিজ। তো এটা অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজের একটা মানে একটা পুরানো ভার্সন, এটা ফিজিক্স ল্যাবে আছে। তো তুমি ফিজিক্স ল্যাবে কখনো গেলে এটা দেখতে পাবা, পোস্ট অফিস বক্স। ওইটা দিয়ে ওই মানে এটা মিটার ব্রিজেরই একটু কম্প্যাক্ট ভার্সন। তো এটার থিওরি একদমই ওই মিটার ব্রিজের মতোই বা হুইটস্টোন ব্রিজের মতোই, পি বাই কিউ ইজ ইকুয়াল টু ওই আর বাই এস, ওই ফর্মুলাতে কাজ করে। আর পটেনশিওমিটারটা দরকার নেই খুব একটা, তুমি চাইলে একটু দেখতে পারো। বাট আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির থিওরি যা ছিল সব শেষ। আমাদের হচ্ছে টোটাল 1 2 3 ওয়ার্কশিট 1-এর 3টা ম্যাথ আমি নেক্সট দিন দেখাবো, আর এরপর ওয়ার্কশিট 2 ধরবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমাদের কালকে প্রবাবলি ক্লাস নিতে পারি, আমি দেখি গ্রুপে জানাবো। ওকে, ঠিক আছে।